আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। সাথে সাথে ওকে ঝাটকা দিয়ে ছেড়ে দিলাম। তাতেই হলো বিপত্তি। মনে হয় খুব জোরেই ধাক্কা দিয়েছি। তাতেই ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে সে আমার বুকে। হঠাৎ সে আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে থাপ্পড় মেরে দেয়। থাপ্পড় খেয়ে আমি কি বলবো সেটাই বুঝতে পারছি না। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছি, কিন্তু সে এখনো আমার বুকে। সেদিকে ওর কোনো খেয়াল নেই। আমি হাত বাড়িয়ে পাশে থাকা ল্যাম্পলাইট জ্বালিয়ে দিলাম। আমি কিছু বলবো তার আগেই ঈশা বলে, আপনি এতটা খারাপ? আমি জানতাম না। ছি! যেই না সুযোগ পেলেন অমনি নিজের আসল রূপ দেখিয়ে দিলেন। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম, আপনার কথার উপর ভরসা করেছিলাম। সেই আপনি কিনা এমন করলেন। সেদিন তো বড় বড় কথা বলেছিলেন। আমি ওই ধরনের ছেলে না। আপনি কেমন ছেলে সেটা তো প্রথম রাতেই বুঝিয়ে দিলেন। আমি আপনাকে শর্ত দিয়েছিলাম যে আমাকে কোনোভাবে টাচ করবেন না, কিন্তু আপনি কি করলেন? ছি, আমার বলতেও ঘৃণা হচ্ছে। আপনার উপর বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে। মেয়েটির কথা শুনে আমি জায়গাতেই বেকুব হয়ে গেলাম। মেয়েটি বলে কি, নিজে আমাকে জড়িয়ে ধরলো, নিজে আমার জায়গায় এসে আমার বুকের উপর মাথা রেখে ঘুমোলো। এখন শব্দোষ আমার? আমি বললাম, মাথা ঠিক আছে তো তোমার? তুমি এটা ভুলে যেও না, তুমি এখনো আমার বুকে শুয়ে আমাকে কথাগুলো শোনাচ্ছ। একবার ভালো করে দেখো তো, আমি তোমাকে জড়িয়ে ধরে আছি না তুমি আমাকে জড়িয়ে ধরে আছো? বালিশগুলো কোথায় দেখো, আর তুমি কোথায় দেখো? এবার মনে হয় মেয়েটির সম্বিত ফিরল। আমার কথা শুনে সে তাকিয়ে দেখে সত্যি সে আমাকে জড়িয়ে ধরে আমার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে তৎক্ষণাৎ সে আমাকে ছেড়ে দিয়ে উঠে বসতে যাবে, কিন্তু তার আগেই সে খাট থেকে পড়ে যায়। কারণ যে পাশে ও ঘুমিয়েছে সে পাশে না বসে বসেছে অপর সাইডে, মানে যে পাশে আমি ঘুমিয়েছি। আমি খাটের খুব পাশেই ঘুমিয়েছিলাম। মেয়েটি পরেই কুকিয়ে উঠে বলে, উফ মাগো গেলাম গো, কোমরটা গেছে মনে হয় আমার। ঈশা পড়ে গেছে দেখে আর ওর কথা শুনে আমার রাগ উধাও হয়ে গেল। আমি ওর দিকে ফিরে শুয়ে মিটি মিটি হাসছি, কিন্তু ওকে ধরে উঠালাম না। আমি বললাম, কি হলো, খুব লেগেছে বুঝি? ঈশা বলে, আপনি লোকটা সত্যি খারাপ। আপনি দেখতে পারছেন যে আমি পড়ে যাচ্ছি, তাও আমাকে ধরলেন না। এমন কেন আপনি? আমি বললাম, বারে একটু আগে আমি কিছু না করেও দোষী হলাম। একটা থাপ্পড় খেলাম বিনা দোষে। তুমি কি জানো, ঘুমের ঘরে তুমি আমাকে জড়িয়ে ধরেছো, আমার বুকে মাথা রেখে ঘুমিয়েছিলে। আমি তো তোমাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম মাত্র, তখনই তোমার ঘুম ভেঙে গেল। আর তুমি কি করলে, উল্টো আমাকে থাপ্পড় মেরে দিলে, আরো নানান রকমের কথা শোনালে। আরেকটা কথা, আমি তোমাকে বিয়ে করেছি বলে এটা মনে করো না তোমার দায়ভার আমি নিয়েছি। হ্যাঁ, ভরণ পোষণের দায়িত্ব আমার, কিন্তু অন্য কিছুর না। তুমি কি পড়ে গেলে নাকি কোথাও ব্যথা পেলে সেসব দেখার দায়িত্ব আমার না। তারপরও মানবতার খাতিরে তোমাকে সাহায্য করছিলাম মাত্র, কিন্তু তুমি তার উল্টো বুঝে বসে আছো। এখন নিজেকে নিজে সাহায্য করো। আমি পারবো না তোমাকে সাহায্য করতে। আমি এখন ঘুমাবো। আর হ্যাঁ, থাপ্পড়ের ওসল আমি পরে তোমার থেকে আদায় করে নেব, মনে থাকে যেন। এই বলে আমি অন্যদিকে ফিরে শুয়ে পড়লাম। যতই বলি না কেন নিজেরটা নিজে দেখো, কিন্তু মনে মনে চিন্তা হচ্ছে। গাড়ি থেকে নামার সময় পায়ে ব্যথা পেয়েছে, এখন আবার পড়ে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে। উঠতে পারবে তো? এদিকে এসে আমার কথা শুনে স্তব্ধ হয়ে যায়। আমার কথাগুলো যেন ওর বিশ্বাসই হচ্ছে না। আমি যা বললাম সত্যি কি তাই? সে নিজেই আমাকে জড়িয়ে ধরেছে? সেটা কিভাবে হতে পারে? এসব কথা ভাবতে ভাবতে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু একটু উঠতেই সে আবার পড়ে যায়। কারণ পায়ের ব্যথা কোমরের ব্যথা দুটো মিলিয়ে উঠতে খুব কষ্ট হচ্ছে। আবার চেষ্টা করলো, কিন্তু এবারও পারলো না। তবে আবার ব্যথা পেয়ে কুকিয়ে ওঠে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। উঠে গিয়ে কোলে করে এনে বিছানায় শুয়ে দিলাম। এবার আর অনুমতি নেবার প্রয়োজন মনে করলাম না। আমি গিয়ে ডয়ার থেকে মলমটা নিয়ে আসি। তারপর ওর পায়ে লাগিয়ে আলতো করে মালিশ করতে থাকি। জীবনে এটাও করতে হবে ভাবতে পারিনি। ঈশা চুপচাপ শুয়ে আছে। আমি পায়ে কিছুক্ষণ মালিশ করে পাতলা একটা চাদর গায়ে দিয়ে বললাম, এখন ঘুমিয়ে পড়ো, সকালে বরং ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ঈশা মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলে, এই যে শুনছেন? আমি বললাম, কি হলো আবার, কিছু চাই? ঈশা বলে, না মানে বলছিলাম যে এখানে এসে ঘুমান না। আমি বললাম, একদম না, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি এখানে। ঈশা বলে, আমার ভুলের জন্য আমি সরি বলছি তো, তারপরও আসুন না। এবার আমার বিরক্ত লাগছে। মেয়েটি নিজেও ঘুমোচ্ছে না, আমাকেও ঘুমোতে দিচ্ছে না। আমি বললাম, সমস্যা কি তোমার, বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ছোট থেকেই এমন? ঈশা গভীর সুরে বলে, না, সেই রাত থেকে একা থাকতে খুব ভয় করে, খুব ভয় করে। এই বলে কান্না করে দেয়। চাদর দুহাতে খামচে ধরে মুখ ঢেকে কান্না করতে থাকে। মেয়েটির মুখে সেই রাতের কথা শুনে আমারও মনে পড়ে গেল সবকিছু। এমন একটা কাল রাত আমার জীবনেও এসেছে, সে রাত আমি কোনোদিনও ভুলতে পারবো না। আচ্ছা, মেয়েটা বেঁচে আছে তো? ওর কিছু হয়নি তো? আমার জন্য না জানি কত অপমান, কত লাঞ্ছনা সইতে হচ্ছে মেয়েটাকে। কেন যে সেদিন কাপুরুষের মতো পালিয়ে আসতে গেলাম। এদিকে ঈশা জোরে জোরে কান্না করছে। ওর কান্নায় আমার ধ্যান ভঙ্গ হলো। আমি গিয়ে ওর পাশে মেঝেতে বসে পড়ি। ওর মাথায় হাত বুলিয়ে বললাম, সরি, কিছু মনে করো না আমার ব্যবহারে। প্লিজ কান্না বন্ধ করো। আমি কি জানতে পারি সেদিন রাতে কি হয়েছিল? ঈশা কান্না করতে করতে বলে, না আমি বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, ওই রাত আমার জীবন অভিশপ্ত রাত ছিল। যে রাত আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়েছে, সেই থেকে আমি একা থাকতে খুব ভয় পাই। আরেকটা কথা, আমি ছেলেদেরকে খুব ঘৃণা করি। কোনো ছেলে আমার আশেপাশে থাকলে আমার অস্বস্তি হয়, আমি সহ করতে পারি না। মেয়েটির কথা শুনে আমার মনে খটকা লাগলো। এমন কি হয়েছিল ওই রাতে যার জন্য মেয়েটি একা থাকতে পর্যন্ত ভয় পায়, আর ছেলেদেরকেই বা কেন ঘৃণা করে? আমার কাছে সব গুলিয়ে যাচ্ছে। আমি চট করে ওর মাথার উপর থেকে হাত সরিয়ে নিলাম। একটু দূরে সরে বসে বললাম, তুমি ছেলেদেরকে ঘৃণা করো,
কোনো ছেলে তোমার আশেপাশে থাকলে তুমি সহ করতে পারো না, কিন্তু আমিও তো একটা ছেলের মধ্যে পড়ি, তাহলে আমি তোমার পাশে থাকলে তোমার ভয় লাগবে না? ঈশা বলে, ভয় তো লাগে, কিন্তু কি করব, মজবুরি বলে একটা শব্দ আছে। বিপদে পড়লে বাঘের সাথেও রাত কাটাতে হয়, আমার ক্ষেত্রেও তাই। 2 দিন পর পর কেউ না কেউ দেখতে আসে, তার সামনে সংসেজে বসে পড়ো, যে দেখতে আসে তারই পছন্দ হয়ে যায়। কত রকমের বাহানা দিয়ে বিয়েটা ভাঙতে হয়। একমাত্র শুধু আপনি নিজের মুখ থেকে উচ্চারণ করেছেন বিয়েটা করবেন না, মানে জীবনও বিয়ে করতে চান না। কেন জানি না মন থেকে সাই এলো যে আপনার সাথে থাকলে আমি সুরক্ষিত থাকবো, তাই আপনার কথায় রাজি হয়েছি। আমি বললাম, আমাকে দেখে কি মনে হয় আমিও কি বাজে ছেলেদের মধ্যে পড়ি? ঈশা বলে, জানি না। আমি বললাম, আমাকে যখন এতই অবিশ্বাস, তাহলে না হয় আমি সোফায় গিয়ে ঘুমাই, তুমি এখানে ঘুমাও, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। এই বলে উঠতে যাব, তখনই ঈশা আমার হাত ধরে ফেলে। আমি ওর দিকে তাকাতেই অশ্রু ভেজা নয়নে আমার দিকে তাকিয়ে বলে, না। আমি নিচের দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস নিলাম। জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু এই মেয়েটা যদি প্রতিনিয়ত আমার সাথে এরকম করে, তাহলে আমি সত্যি বলছি, যেটা আমি করতে চাইছি না সেটাই হয়ে যাবে। মানে মেয়েটার প্রতি আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ব, তখন আমার ওকে ছাড়া এক মুহূর্ত চলবে না। কিন্তু আমি তো এটা চাই না। আমাকে ভাবতে দেখে ঈশা বলে, কি হলো, কি এত ভাবছেন? আমি বললাম, কিছু না, ঘুমাও, আমি ওপাশে ঘুমোচ্ছি। এই বলে উঠে মাঝখানের বালিশগুলো ঠিক করে শুয়ে পড়লাম। নানান কথা ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়ি। এদিকে ঈশা মনে মনে ভাবছে, বিয়ের প্রথম দিন থেকে এসব আমার সাথে কি হচ্ছে, না জানি লোকটা আমাকে কি ভাবছে। কিন্তু আমি কি করব, আমার সাথে যা হয়েছে তারপরে তো কাউকে বিশ্বাস করা অসম্ভব। তবে এই লোকটাকে কেন জানি বিশ্বাস করতে মন চায়। লোকটা কি সত্যি ভালো, নাকি লোক দেখানোর জন্য ভালো সেজে বসে আছে, কে জানে। এসব ভাবতে ভাবতে সেও একসময় ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলো দরজা ধাক্কানোর শব্দে। আমি উঠে দেখি ঈশা এখনো ঘুমোচ্ছে, তাই আমি গিয়ে দরজা খুলে দেই। দরজা খুলতেই কাজের মেয়ে চুমকি বলে, ছোট ভাইয়া আপনাদের জন্য নিচে সবাই অপেক্ষা করছে, ছোট মা তাড়াতাড়ি নিচে যেতে বলেছে। আমি বললাম, তুই যা, আমি আসছি। আমার কথা শুনে চুমকি চলে গেল। আমি আবার দরজা লাগিয়ে ঈশার পাশে এসে বসি। ঈশাকে ডেকে বললাম, এই ঈশা, সকাল হয়ে গেছে, ওঠো, সবাই আমাদের জন্য নিচে অপেক্ষা করছে। আমার কথা শুনে ঈশা আড়মোড়া ভেঙে উঠে বসে। আমি বললাম, শুভ সকাল, ঘুম কেমন হলো? ঈশা বলে, আর ঘুম, নতুন জায়গা তো, তাই একটু সমস্যা হচ্ছে, হয়তো পরে ঠিক হয়ে যাবে। আমি বললাম, ঠিক আছে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও, নিচে আমাদের জন্য সবাই বসে আছে। এই বলে আমি আগে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বেরিয়ে আসলে ঈশা উঠে যেতে চায়, কিন্তু পারে না, আবার পা ধরে বসে পড়ে। কারণ পায়ের ব্যথা আগে থেকে আরো বেড়েছে, পা ফুলে কালো হয়ে গেছে। আমি বললাম, কি হয়েছে, পায়ের ব্যথা কমেনি? আমার কথা শুনে ঈশা পা দেখিয়ে বলে, না, এই দেখুন না, আরো ফুলে গেছে, ব্যথাও করছে খুব। আমি বললাম, তাহলে তোমার নিচে যেয়ে কাজে নেই, তোমার নাস্তা উপরে পাঠিয়ে দিতে বলছি। আর আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করে দিচ্ছি, উনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। ঈশা বলে, তা না হয় ঠিক আছে, কিন্তু আমি এখন ওয়াশরুমে যাব কিভাবে? আমি বললাম, এখন তুমি বলো কিভাবে যেতে চাও, গাড়ি বুক করবো ওয়াশরুম থেকে রুম, নাকি আমি নিয়ে দিয়ে আসবো? আমার কথা শুনে ঈশা রেগে যায়। ঈশা বলে, মজা করছেন আমার সাথে? দেখতে পারছেন আমি হাঁটতে পারছি না। আমি বললাম, দেখতে তো পারছি, তাই তো জিজ্ঞেস করছি কিভাবে যেতে চাও। ঈশা বলে, বেশি কথা না বলে আমাকে দিয়ে আসুন। আমি বললাম, ওকে, তোমার দেখছি অভ্যাস হয়ে যাচ্ছে আমার কোলে চড়া, কাল থেকে এই নিয়ে 3 বার, ব্যাপার কি বলো তো? ঈশা বলে, আমি কি ইচ্ছে করে আপনার কোলে উঠছি? নিহাত কাল পা মচকে গিয়েছিল, তাই এত সমস্যা হচ্ছে, নয়তো আপনার কোলে চড়া আমার বয়ে গেছে। আমি বললাম, আমারও বয়ে গেছে তোমাকে কোলে ওঠাতে। এই বলে আমি ওকে কোলে নিয়ে ওয়াশরুমে দিয়ে এসে বাইরে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ পর আবার নিয়ে এসে খাটে বসিয়ে দিলাম। মনে মনে ভাবছি, বিয়ে না করে একাই তো ভালো ছিলাম, এখন দেখো অন্যজনের খেদমত করতে হচ্ছে, কি কপাল মাইরি। এক ঝামেলা থেকে বাঁচতে হাজারটা ঝামেলা মাথায় নিয়ে বসে আছি। আমি ওকে খাটে বসিয়ে নিচে চলে এলাম। আমাকে একা নিচে নামতে দেখে মা জিজ্ঞেস করে, কি রে, তুই একা যে, বোমা কোথায়? আমি বললাম, কাল গাড়ি থেকে নামার সময় পা মচকে ব্যথা পেয়েছে, তাই হাঁটতে পারছে না। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করে দিচ্ছি, উনি এসে দেখে যাবেন। মা বলে, সে কি রে, আমি তো জানতাম না, তোরা বরং নাস্তা কর, আমি গিয়ে দেখে আসি। এই বলে মা ওর জন্য নাস্তা নিয়ে উপরে চলে গেল। মা চলে যাওয়ার পর বাবা বলে, কি রে, তুই রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আমি বললাম, কোথায় আবার, অফিসে। বাবা বলে, মাথায় কিছু আছে নাকি তোর? কাল বিয়ে করলি, আজ কিসের অফিস শুনি? আজ বাদে কাল মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? আমি বললাম, ও বাবা, তুমি বুঝতে পারছো না, এই কয়দিন অফিসে যাইনি, অনেক কাজ জমে আছে অফিসে, এদিকে না হয় তোমরা সবাই মিলে দেখে নাও না। বাবা বলে, এ কেমন ধরনের কথা, তোর শ্বশুর বাড়ির লোক আসবে আর তুই থাকবি না? আমাদের মান সম্মান বলে কিছু আছে তো নাকি? তারা কি ভাববে বলতো? কোনো অফিসে যাওয়া হচ্ছে না, আরো 1 সপ্তাহ অফিসে যাওয়া চলবে না। আমি বললাম, কিন্তু বাবা। বাবা বলে, কোনো কিন্তু নয়, সেদিকটা আমি দেখে নিচ্ছি, আর এমনিতেও বৌমা পায়ে ব্যথা পেয়েছে, এখন তোকে তার পাশে থাকতে হবে। বাবার কথা শুনে মনে মনে ভাবছি, থাকতে চাই না বলেই তো অফিসে যাচ্ছি, এখন তোমরা আবার ওই মেয়ের সাথেই থাকতে বলছো, কি জ্বালায় পড়লাম রে বাবা, অগত্যা কি আর করার, থেকে গেলাম বাড়িতে। মা ঈশাকে নাস্তা করিয়ে নিচে চলে এলো। আমি নাস্তা করে আবার উপরে চলে গেলাম। রুমে গিয়ে দেখি ঈশা বালিশে হেলান দিয়ে শুয়ে আছে। আমি বললাম, ডাক্তার আঙ্কেলকে ফোন করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এই বলে আমি আবার ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে এলাম। ঈশা বলে, এ মা, আপনি তো রেডি হয়ে কোথায় যাচ্ছিলেন, এখন আবার কাপড় চেঞ্জ করে ফেললেন যে? আমি ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে বললাম, কৈফিয়ত চাইছো?
ঈশা বলে, আরে না না, কৈফিয়ত চাইবো কেন, আমি তো ব্যাস এমনি জিজ্ঞেস করছিলাম, বলতে না চাইলে বলবেন না, সমস্যা নেই। আমি শার্টের হাতা ফোল্ড করতে করতে বললাম, আমার কোনো কিছুতে ইন্টারফেয়ার না করলে আমি খুশি হব। আমার কথা শুনে আর একটাও কথা বলে না ঈশা, মুখ কালো করে বসে আছে। আমি সেটা লক্ষ্য করে বললাম, কি হলো, মুখটা এভাবে লটকিয়ে রেখেছো কেন, আবার কি হলো? ঈশা আমার দিকে এক নজর তাকিয়ে বলে, আপনি এমন কেন? আমি বললাম, কেমন আমি বুঝলাম না। ঈশা বলে, এই সব কথাতে কেমন সবকিছু উল্টো বোঝেন? আমি বললাম, এখানে উল্টা বা ভাবনা বোঝার কোনো কিছুই হয়নি, শুধু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি। আমি চাই না আমাদের মাঝে কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই সবসময় নিজেকে সংযোগ রাখার চেষ্টা করছি। ঈশা আমার কথা শুনে বিড়বিড় করে বলে, ইস, এখানে ওনার সাথে যেন কেউ প্রেমের আলাপ করছে, যেন কেউ বলছে আমার সাথে প্রেম করবে, যত সব। আমি বললাম, বিড়বিড় করে কি বলা হচ্ছে শুনি, যা বলবে স্পষ্টভাবে বলবে, বিড়বিড় করবেন আমার সামনে। এই বলে একটা বই নিয়ে বারান্দাতে চলে গেলাম। এদিকে এসে আমাকে বারান্দায় চলে যেতে দেখে রাগে ফেটে পড়ছে। চোখগুলো ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি বারান্দার দিকে রেখে মনে মনে বলে, একটা হনুমান, আমাকে একা রেখে দেখো বইয়ের সাথে প্রেম করতে চলে গেছে। একটি বারও ভেবে দেখলো না আমার কথা, আমি একটা অসহায় মেয়ে একা একা বসে কি করব। পায়ের ব্যথার জন্য নিচেও যেতে পারছি না। নিচে তো শাশুড়ি মা শ্বশুর বাবা দুজনেই আছে, তাদের সাথে না হয় গিয়ে গল্প করতাম, তাহলে আর এই খাচ্চর লোকটার এত কথা শুনতে হতো না। এদিকে আমি বই না পড়ে মনে মনে ভাবছি, মেয়েটা এখানে আমার ভরসায় এসেছে, আমি যদি ওকে এভাবে ইগনোর করি তাহলে খারাপ দেখায়। একা বসেও কিভাবে সময় কাটাবে সে? বাবা মা কাজের লোক সবাই তো নিচে। না, এভাবে বই নিয়ে বারান্দাতে আসা ঠিক হয়নি, যাই গিয়ে দেখি কি করছে। এই ভেবে বইটা টেবিলের উপরে রেখে রুমে এসে দেখি ঈশা গাল ফুলে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাচ্ছে। আমি কিছু বলতে যাব, তার আগে দরজার বাইরে চুমকির গলা শুনতে পেলাম। চুমকি বলছে, ছোট ভাইয়া ডাক্তার আঙ্কেল এসেছে। আমি ওর কথায় বাইরে এসে ডাক্তার আঙ্কেলকে সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো বাবা? আমি বললাম, জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। কৌশল বিনিময় করে ডাক্তার আঙ্কেলকে রুমে নিয়ে এলাম। বাহিরে আমাদের কথা শুনে ততক্ষণে ঈশা নিজের কাপড় ঠিক করে বসে পড়ল। ডক্টর আঙ্কেল রুমে প্রবেশ করতে সালাম দিল। ডক্টর আঙ্কেল একগাল হেসে সালামের উত্তর দিয়ে বলে, কেমন আছো মামনি? ঈশা বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আঙ্কেল বলে, এই তো মা, অনেক ভালো। তা তোমার কি সমস্যা হয়েছে মা, আমাকে বলো। ডক্টর আঙ্কেলের কথা শুনে ঈশা এবার আমার দিকে তাকায়। আমি ব্যাপারটা বুঝতে পেরে বললাম, আঙ্কেল পা মস্কে গিয়ে ব্যথা পেয়েছে। তারপর ঈশাকে বললাম, পাটা দেখাও। আমার কথা মতো ঈশা চাদরের নিচ থেকে পাটা বের করে দেখালো। ডাক্তার আঙ্কেল ভালো করে পা দেখে তারপর পায়ে মেডিসিন লাগিয়ে কিছুক্ষণ মালিশ করে ব্যান্ডেজ করে দিল। আঙ্কেল বলে, তেমন কোনো সমস্যা হয়নি, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খেলে ঠিক হয়ে যাবে। এই বলে আঙ্কেল মেডিসিনের স্লিপ দিয়ে চলে গেল। আমি আঙ্কেলকে কিছুটা দূর এগিয়ে দিয়ে ওর জন্য মেডিসিন নিয়ে সোজা বাড়িতে চলে এলাম। দুপুরের খাওয়া দাওয়া আমি আর ও একসাথে রুমে করলাম। মা বলেছে তাই, না জানি আরও কি কি করতে হবে সেটাই ভেবে পাচ্ছি না। দুপুরের মেডিসিন খেয়ে ঈশা কিছুক্ষণ ঘুমিয়ে নিল, কারণ কাল রাতে ভালো করে ঘুম হয়নি তাই। বিকেলের দিকে চুমকে এসে আমাদের দুজনের জন্য কফি দিয়ে গেল। আমি বই পড়তে পড়তে কফিতে চুমুক দিচ্ছি, এদিকে ঈশা কফিতে চুমুক দিচ্ছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। ব্যাপারটা আমার চোখ এড়ালো না। আমি বইয়ের দিকে চোখ রেখেই বললাম, কি ব্যাপার, কিছু বলবে? এতক্ষণ মনে হয় এটা শোনার জন্য ওয়েট করছিল। আমার কথা শুনে কফির মগটা টেবিলের উপর জোরে রেখে বলে, আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো? আমি বইয়ের দিকে চোখ রেখেই বললাম, কেন, আমি আবার কি করলাম? ঈশা বলে, আপনি আমার সাথে কথা বলছেন না কেন? আমি বললাম, আমার জানা মতে এমন কোনো ডিল হয়নি যে আপনার সাথে বসে বসে কথা বলতে হবে। এমন কোনো ডিল হয়েছিল কি? ঈশা বলে, কথা বলতে ডিল করতে হয় বুঝি, আগে তো জানতাম না। আমি বললাম, তা অবশ্য ঠিক, কথা বলতে কোনো ডিল করতে হয় না, কিন্তু আমি কি কথা বলবো তোমার সাথে? তোমার কোনো কথা থাকলে বলতে পারো, আমি শুনছি। ঈশা বলে, সত্যি আপনি একটা অদ্ভুত মানুষ, কেমন কেমন যেন। মানুষের কত ধরনের কথা থাকে, কলেজ লাইফের কথা, স্কুল লাইফের কথা, কত কত হারানোর স্মৃতি থাকে, সেসব নিয়েও তো মানুষ গল্প করতে পারে। কি খেতে পছন্দ করেন, কোন কালার আপনার পছন্দ, কি করতে ভালোবাসেন, কত ধরনের কথা আছে। আর আপনি বলছেন আমার সাথে কি কথা বলবেন, এ কেমন ধরনের কথা? এবার আমি বইটা বন্ধ করে ওর দিকে তাকিয়ে বললাম, আচ্ছা আমার পছন্দের খাবারের কথা বললে তুমি কি বানিয়ে খাওয়াবে? আমার কোন কালার পছন্দ সেটা জেনে তুমি কি করবে? আমি কি করতে ভালোবাসি সেটা জেনেও তুমি কি করবে? আর হ্যাঁ, আমার সম্পর্কে জানা বন্ধ করো। তোমার নিজের ব্যাপারে কিছু বলার থাকলে বলতে পারো, আমি শুনছি। আমার মনে হয় আমার কথায় ও মনে কষ্ট পেয়েছে। আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে। আমি মনে মনে ভাবছি, মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। কি করব, আমি তো চাই না ওর সাথে বেশি কথা বলতে। বেশি কথা বললে যদি দুর্বল হয়ে পড়ি ওর প্রতি, তাই নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করছি। মেয়েটা কি সেটা বুঝতে পারে না? আচ্ছা আসলে ও কি চায় জিজ্ঞেস করবো একবার। না, এভাবে কথা না বললে বুঝতে পারবো না ওর মতলব কি। এসব ভেবে আমি ওর দিকে ঘুরে বসলাম। ঈশা নিচের দিকে তাকিয়ে কফি খাচ্ছে, বুঝতে পারলাম রাগ করে আছে। আমি বললাম, রাগ করলে তোমাকে আরো সুন্দর লাগে। হঠাৎ আমার মুখে এমন কথা শুনে ঈশা আমার দিকে চোখ তুলে তাকায়, কিন্তু মুখে কিছু বলে না। আমি বললাম, তুমি আমার উপর রাগ করেছো? ঈশা বলে, আপনি আমার কে হন যে আমি আপনার উপর রাগ করব? আমি বললাম, তাও ঠিক, আমি তোমার কে হই, কারোর উপর রাগ করতে কিন্তু আপনজন হতে হয় না। ঈশা বলে, আমি রাগ করলে আপনার কি? আমি বললাম, তার মানে তুমি আমার উপর রাগ করেছো। আমি জানি মাঝে মাঝে আমি তোমাকে হার্ট করে ফেলি, কিন্তু কি করব বলো, আমি চেয়েও নিরুপায়। আমাদের বিয়ে হয়েছে আজ 2 দিন। এই 2 দিনে প্রায় ইচ্ছে করতো তোমার সাথে মন খুলে কথা বলি, কিন্তু
ঈশা বলে, কিন্তু কি? আমি বললাম, আসলে আমার জীবনে একটা পিছু ইতিহাস আছে যেটা আমাকে সবসময় কুরে কুরে খায়, যেটা আমি কাউকে বলতেও পারছি না। আসলে আমি নিজেও জানি না আমি কি করেছি। আমি কিছু না জানলেও সেটা আমিই করেছি, এটা আমি কনফার্ম করে বলতে পারি। মানুষ অপরাধ করে ভুলে যায়। একটা কথা বলো তো, আমি কেন পারছি না ভুলতে? বন্ধুদের সামান্য একটু মজার জন্য আজ আমি অনেক বড় একজন অপরাধী, যেটা আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না, এমনকি নিজের মা বাবার সাথেও না। কারণ কেউ বিশ্বাস করবে না আমাকে, প্রথম আঙ্গুল আমার দিকেই উঠবে, তার সাথে আমার মা বাবার সম্মানও জড়িয়ে আছে। আজ তোমাকে একটা সত্যি কথা বলি, তুমি আমাকে কি ভাববে আমি জানি না, তবে সত্যিটা না বলেও পারছি না। তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়, মনে একটা বাসনা জাগে তোমাকে পাওয়ার। কিন্তু তারপরও আমি নিরুপায়। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না, আমি চাইনি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, যার নসিবে যে আছে সে তাকে পাবেই, সেটা যে কোনো উপায়ে হোক। এখন তুমি এটা ভেবো না তোমাকে আমি চেয়েছি বলে বিয়ে করেছি। বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল, প্রতিদিন বিয়ের প্যারা থেকে বাঁচার জন্য। উঠতে বসতে খেতে চলতে ফিরতে সবসময় আমার মায়ের মুখে বিয়ের কথা। জানি না উনি কেন এমন করতেন, কিন্তু তোমার মতো কাউকে পাইনি যে আমার মতো বিয়ে করতে চায় না। তোমার আমার একটাই উদ্দেশ্য ছিল, সারা জীবন বিয়ে না করা। কিন্তু আমাদের বিয়ে তো হলো, তবে আমরা আমাদের মতো করে চলবো। আমার কথায় কখনো কিছু মনে করো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। ঈশা এতক্ষণ মনোযোগ দিয়ে আমার কথা শুনছিল। এবার সে একটা দিক নিঃশ্বাস ছেড়ে বলে, বুঝলাম আপনার কথা, কিন্তু আমার সাথে কথা বলতে সমস্যা কোথায়? কথা বললে তো আর মানুষের মধ্যে সব হয়ে যায় না। আমি বললাম, এবার থেকে বলবো, তবে বেশি না, কম কম চলবে তো? ঈশা বলে, না চললেও চালিয়ে নেব, সমস্যা নেই। এভাবে আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। রাতে খাওয়া দাওয়া করে দুজন মাঝখানে বালিশ দিয়ে শুয়ে পড়লাম। আমি বললাম, কাল রাতের মতো আজ যেন মিস্টেক না হয়। আমার কথা শুনে ঈশা লাফ দিয়ে উঠে আমার উপর ঝুঁকে চোখে চোখ রেখে বলে, সবসময় আগে আগে ভাবেন কেন? কাল হয়তো এমন হয়েছে আপনি আমাকে নিজের বুকে টেনে নিয়েছেন। আমি বললাম, ও হ্যালো, আমি যা করব সামনাসামনি করব, চুপি চুপি করব কেন? ঈশা বলে, তাই নাকি? কি করতে পারেন? আমি বললাম, দেখো ভালো হবে না, ঘুমাও। ঈশা বলে, আজ যদি তেমন কিছু করেছেন তাহলে আপনার খবর আছে, একদম এভাবে মেরে ফেলবো। এই বলে আমাকে ঝুঁকে দেখাতে যাবে, ঠিক তখনই আমার উপর থেকে ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছিল। আমি তৎক্ষণাৎ টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরি, কিন্তু ওকে ধরতে গিয়ে বুঝতেই পারিনি আমার এক হাত ওর বুকে, অন্য হাত ওর কোমর শক্ত করে ধরে আছে। তার চেয়ে বড় কথা, আমার ঠোঁট ঈশার ঠোঁটের সাথে জোড়া লেগে আছে, ঠিক চুমোর ভঙ্গিতে। ঈশা পড়ে যাওয়ার ভয় চোখ বন্ধ করে আমাকে শক্ত করে জড়িয়ে আছে। দুজন দুজনকে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছি। অজান্তে ওর ঠোঁটে কিস করে বসি। আমার একটা হাত ওর পিঠে বিচরণ করছে। আমার প্রতিটা ছোঁয়ায় ঈশা শিহরিত হচ্ছে। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। হঠাৎ এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তাতেই আমার সম্বিত ফিরল। এমন কিছু হবে ভাবতে পারিনি। কি থেকে কি হয়ে গেল। ঈশা তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে ওর জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আমি বললাম, সরি, আসলে আমি বুঝতে পারিনি তুমি পড়ে যাচ্ছিলে তাই। আমার কথা শেষ হতে দিল না। তার আগে ঈশা হঠাৎ যা করলো তার জন্য আমি বিন্দু মাত্র প্রস্তুত ছিলাম না। কাল তো থাপড় খেয়েছি, কিন্তু আজ এমন কিছু করবে সেটা যেন আমার মাথায় আসেনি। আমি তো অবাক হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছি। ওকে কোনোভাবেই চিনতে পারছি না আমি। কি হতে চলেছে সামনে আমার সাথে? এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।